হ্যালো, হ্যাঁ, এটা বিশাল সাক্সেনারই বাড়ি। আমি ওনার স্ত্রী রিচা বলছি। হ্যাঁ, কি? ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বিশালকে জানিয়ে দেবো। ওকে। বিশাল, 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 জলদি ওঠো না। কি হয়েছে রিচা? এনিথিং রং? নাথিং ইজ রং। তোমার জন্য একটা গুড নিউজ আছে। জানো তোমার নভেল ইনসান জিন্দা হ্যায় সেটা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। এটা হলো না কথা। এখন একাডেমির সেক্রেটারির ফোন এসেছিল। উনি বললেন যে তুমি ওনার ফেভারিট রাইটার, সেই জন্য এই সুখবরটা উনি তোমাকে প্রথমে শোনাতে চান। ওয়াও, দ্যাটস গ্রেট। আই এম ফিলিং সো হ্যাপি। দেখেছো মা, জাগিয়ে দিলে তো। কিন্তু এত আওয়াজ কেন হচ্ছে? সরি সোনা, তোকে জাগিয়ে দিলাম, কিন্তু তোর জন্য একটা গুড নিউজ আছে। এদিকে আয়। তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি। জানিস সোনা, তোর বাবা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন। ওয়াও, কংগ্রাচুলেশনস ড্যাড। ব্যাস এইভাবে? কিন্তু ড্যাড, আমার কিন্তু পার্টি চাই। নিশ্চয়ই। পার্টি কি? ভ্যাকেশনে চলবো, ঘুরবো ফিরবো, অ্যাশ করবো। Congratulations, sir. থ্যাংক ইউ। থ্যাঙ্কস। Congratulations, sir. থ্যাঙ্কস থ্যাঙ্কস। Congratulations, sir. থ্যাংক ইউ। সুজিত জি আছেন? হ্যাঁ স্যার, অনেক দের ধরে আপনার অপেক্ষা করছে। থ্যাংক ইউ। সুজিত দা। আরে আসুন আসুন বিশালজি, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনার উপন্যাস পাবলিশার হতে আমার খুবই গর্ব মনে হচ্ছে। আমার দিক থেকে খুবই অভিনন্দন। আপনার ধন্যবাদ পেয়ে আমি খুশি হলাম, কিন্তু সত্যি বলবো এই অ্যাওয়ার্ডটা আপনার জন্য আমি পেয়েছি। না না, সত্যি বলছি আপনাকে। আপনার মনে আছে ওই নামি গ্রামি পাবলিশার যারা আমার এই উপন্যাসকে ছাপার জন্য বারণ করে দিয়েছিল? আপনি শক্তি দেখালেন আর এই উপন্যাস ছেপে গেল। আর আমি এখন এর 4 এডিশনও ছাপা চালু করেছি। এই নিন, এই ছোট্টটা চেক আপনার জন্য। থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটা বিনতি আপনার সাথে। জি বলুন। আপনার আগের উপন্যাসের যে বেচাইনি বেসবরি আমাদের পাবলিকেশনে আছে, সেই বেচাইনি আপনাদের পড়ার লোক আছে। হাজারো তাগদাতে আমাদের খত আছে। আমি জানি সুজিত বাবু, এই জন্য আমি সময় বের করে শহর থেকে অনেক দূর যাচ্ছি, যে প্রতিদিন ভাগ দৌড়ে আলাদা হয়ে নিজের উপন্যাসের কনসেন্ট্রেট করতে পারি। বাস ফিরতেই প্রথম স্ক্রিপ্ট আপনার কাছেই হবে। থ্যাংক ইউ। এবার আসি। নিশ্চয়ই। মা, আমরা কতদিন থাকবো ওখানে? পুরো গরমে ছুটিটা কাটাবো। ওয়াও, তবে তো রোজ রোজ পিকনিক হবে। পিকনিকও হবে আর একটু কাজও হবে। তোর বাবা ওখানে কাজ করবেন আর আমি তোকে ম্যাথস পড়াবো, কেননা তোর ম্যাথসটা খুব উইক। কে কমজোর আছে ম্যাথে একটু আমিও তো জানি। তোমার আদরের সোনা। ড্যাড, দেখো না মাকে, সব সময় এরকম করে। ভেরি আনফেয়ার। এমনি আপনার প্যাকিংয়ের চক্করে আমরা অনেক লেট হয়ে গেছি। বিকেলের আগে যাওয়ার ছিল, রাস্তায় ঘাটও পড়ে। ভুলে গেছো? একটু টাইম লাগবে ব্যাস। ততক্ষণ তুমি গিয়ে বাকি মালগুলো তুলে দাও, আমি এক্ষুনি আসছি। 5 মিনিটস। প্লিজ তাড়াতাড়ি করো। হ্যাঁ আপনি আসুন, মাম্মি প্যাকিং করে নেবে। মা, কাম। আমার পুতুলগুলো রেখে দিও। হ্যাঁ বাবা, তোর ডলস ভুলবো না। রিচা, তুমি ঠিক আছো তো? মা তুমি? কিন্তু কিন্তু ওই মেয়েটা। এই মেয়ে, পাগল আছো কি? এই মেয়ে, এত বড় কার তুমি দেখতে পাচ্ছ না?
আরে কোথায় যাচ্ছিস? যেতে কত দাও পাগল বিশাল। আছে। যেতে দাও ওকে। ভালো হয়েছে ওর প্রাণ বেঁচে গেছে, না হলে খামোখা পুলিশ কেস হয়ে যেত। এই আজকালকার মেয়েগুলো না, ভগবান বাঁচান এদের থেকে। চলো অজীব চলো। পাগল আছে। চলো না। কম মুগদা। রাম রাম কেমন আছো রামু কাকা? খুব ভালো সাহেব। রাস্তায় তো কোনো দিক্কত হয়নি তো? না। এখানে বৃষ্টির কি হাল আছে? হ্যাঁ সব, প্রচুর বৃষ্টি হয়েছে। ওকে। ঘরের সাফাই করেছিলে? হ্যাঁ সাহেব, সব ঠিকঠাক আছে। সব ইন্তজাম ভালো করে হয়ে গেছে না? হ্যাঁ সাহেব। বিশাল, এটা আমাকে দিয়ে দাও। বিশাল, কি হয়েছে? ওই মেয়েটা। কোনটা মেয়ে? ওই যে এক্ষুনি দোলনাতে ছিল, ওই মেয়েটা যার সাথে আমাদের কারের অ্যাক্সিডেন্ট হচ্ছিল। ও রিচা, এই তোমাকে কি হয়েছে? আমরা ওই জায়গা থেকে 70 মিল চলে এসেছি ওই কারে। তো কি ওই মেয়েটা হাওয়া উঠলে আমাদের সাথে আলাপ করতে আসবে? আরে আমি ওই মেয়েটাকে তো এমনি এমনি বের করে দিচ্ছি, কিন্তু তুমি নিজে মাথা দিয়ে বের করতে পারোনি। তোমার সাথে হেঁটে এখানে চলে এসছে। মালিক কাকা, আপনি দেখেছেন না ওই মেয়েটাকে? কোনটা মেয়ে মেন সাহেব? সেই মেয়েটা যে এক্ষুনি এখানে ছিল। আমি তো কোনো মেয়েটাকে দেখিনি। আপনার নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। আপনারা শপথ দিয়ে এসেছেন তো? চলুন সাহেব, আমি সামান নিয়ে ভিতরে যাচ্ছি, আপনারা আসুন। জান, ওই মেয়েটাকে বাংলার বাইরে ছাড়ো, আমরা ভিতরে চললি। চলো মা। ফাইনালি। রামু কাকা, জি সাহেব। এই সামানটা আপনি ভিতরে রেখে দিন। ঠিক আছে সাহেব। রিচা, তুমি ফ্রেশ হয়ে যাও, হ্যাঁ। আমি একটু লন দিয়ে আসছি। ঠিক আছে, হুম, এই ল্যাপটপটা বেডরুমে রেখে দেবে। ঠিক আছে। রিচা, রিচা, কত সুকুন পাই এখানে এসে। শহরের তামাম টেনশন সামাম সব কিছু দূর কোনো পিছনে ছেড়ে চলে আসি। আছে না রিচা? তুমি কে আছো তুমি? এই শুনো সাহেব, চা। রামু কাকা, ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে সাহেব? আরে আরে, এখন যে ঝুলাতে ছিল। এখানে তো কোনো মেয়ে নেই, কেউ নেই সাহেব। চাই নিন সাহেব। সাহেব, সাহেব চা। থ্রি 3/5। হুম।
মেম সাহেব, হুম আপনি আলো আনিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ কাকা, ওখানে রেখে দিন ড্রেসিং টেবিলের উপর। ঠিক আছে। কোন মেথড করছিস? অন্য আরেকটা। মেম সাহেব, বিকেলে খাওয়ার জন্য ফ্রিজে সবজি রাখা আছে, সাথে চিকেন আর ডিমও রাখা আছে। ঠিক আছে কাকা, আপনি সবজিগুলো কেটে রেখে দিন, আমি রান্না করে নেব। কি মেম সাহেব, আপনারা সবাই আরাম করতে এসছেন, আমি আছি না সেবার করার জন্য। সারা বছর বেকার পগার নি, কাজ বাজ তো কিছু করি না। কাকা আপনি তো জানেনই যে উনি আমার রান্না পছন্দ করেন। ঠিক আছে মেম সাহেব, সবজিটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে কাকা। মা, তোর শাপনাটা কোথায়? ড্রেসিং টেবিলে, আমি নিয়ে আসছি। তুই বস এখানে, তোর তো খালি বাহানা চাই। আমি নিয়ে আসছি। কি মুসিবত আছে, দরজাই না খুলছে। আমাকে কিছু উপায় লাগাতে হবে। এই মালিক কাকাও আজকাল সবকিছু ভুলে যান, নলটা খুলে চলে গেছেন। আরে এতগুলো সবজি কেটে রেখেছেন। ড্যাড, এখানে কত কাম আর কোয়াইট অ্যাটমসফিয়ার। আমাদের ওখানে কত আওয়াজ হয় জোরে জোরে, কত নয়েজ পলিউশন হয়। হ্যাঁ ম্যাম, এই জন্যে তো এইখানে আসা হয়েছে। শান্তিতে আমরা নিজে কাজ করে নেব, আর তোমরা সব এখানে এসে পিকনিক স্পটে স্যারও করে দেব। হ্যাঁ, তোমার মেয়ে ন্যাচারাল বিউটি খুব পছন্দ করে। মা, আমি তো তোমারও মেয়ে, আমার তোমাকেও খুব ভালো লাগে। আরে আমার সোনা, চল বস, খাবারটা খেয়ে নে। এখন পর্যন্ত খাবার লাগাইনি। হ্যাঁ আসছে। মালিক কাকা, মালিক কাকা, শোন, খাবারের পর ম্যাথস করতে হবে কিন্তু। আরে মালিক কাকা, আবার থেকে জল, জল তো রেখেছেন আপনি। ম্যাম সাহেব, এ কি বলছেন আপনি? জল আমি রেখেছিলাম। মালিক কাকা, আজকাল আপনি অনেক কিছু কথা ভুলে যাচ্ছেন। দেখুন না, কিছুক্ষণ আগে আপনি কিচেনে সবজি কেটে রেখেছিলেন আর নলটাও খোলা রেখে দিয়েছিলেন। এটা কি বলছেন ম্যাম সাহেব? যখন আমি কিচেনে গেলাম দরজাটা বন্ধ ছিল, যখন ফিরে আসলাম
সবজিগুলো কাটা ছিল আর আপনিই রান্না করছিলেন। ঠিক আছে ঠিক আছে, যান খাবারটা নিয়ে আসুন। ঠিক আছে মেম সাহেব। মালি কাকার বয়স হয়ে গেছে, আজকাল অনেক কথা ভুলতে লেগেছেন। ভুলতে দাও রিচা, এমন ওয়াফাদার ইমানদার চাকর পাওয়া যায় না। আমরা তো এখন কখন কখনো আসি, সব সময় ঠিকঠাকই থাকে, তাই তো? এই মালি কাকাও নাও, জানি না আজকে খাবার খাওয়াবে কি না, মনে হচ্ছে জল দিয়ে কাজ চালাতে হবে। রিচা, কি হয়েছে রিচা? বিশাল, বিশাল তুমি ওই আওয়াজটা শুনেছো? এমন মনে হচ্ছিল কি কোনো বউ পায়েল পড়ে উপরে গেল। শুনছো শুনছো তুমি ওই আওয়াজটা? হুম, হচ্ছে, এইভাবে হচ্ছে। তুমিও কল্পনা উড়ান চালু করেছো। আমি মজাক করছি না বিশাল, আমি সত্যি ওই আওয়াজটা শুনেছি। ওফো মা, এরকম কিছুই নেই, আমিও তো কিছু শুনতে পাইনি। তাড়াতাড়ি আসো না, খিদে পেয়েছে। না কিন্তু এক্ষুনি আরে আওয়াজটা। রিচা, চলো খাবার খাচ্ছি, আসো। বিশাল কিন্তু আমি কিছু না, চলে এসো। এ মালিকাকে এখনো খাবার আসেনি, ভুলে যায়নি তো? মুক্তা, খুব বাড়াবাড়ি হচ্ছে। তুমি ওকে না মাথায় তুলে রেখেছো, আমার একটাও কথা শোনে না। কে ওখানে? কে ওখানে? কে আছে ওখানে? কে? কে আছে? কে আছে ওখানে? কে আছে? কে? কে আছে? রিচা, কি হয়েছে? বিশাল, বিশাল, আমি আমি এক্ষুনি ওই পায়েলের আওয়াজটা শুনেছি। আমার এমন মনে হলো যে ঘরে কেউ যাচ্ছিল। আমি এখানে এসে দেখলাম তো 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 রুমের লাইটটা অন ছিল। লাইট অন ছিল? হ্যাঁ। কিন্তু এখানে তো অন্ধকার, কোথায় লাইট? কিন্তু এখানে লাইটটা অন ছিল বিশাল। আর দরজার পেছনে কেউ ছিল। রিল্যাক্স রিচা, রিল্যাক্স। কেউ নেই। ভুলে গেছো মালিকাকা বলছিল যে বিজলি নেই? না, কিন্তু এখানে লাইট অন ছিল। অনেক লম্বা সফর করে এসেছি, তুমি থকে গেছো। চলো, তুমি মুক্তার সাথে ঘুমিয়ে পড়ো, সকালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু বিশাল, ঠিক আছে রিচা, আসো, চলো, কাম, ওইখানে চলো ঘুমিয়ে পড়ো। কিছু নেই, কিছু নেই বলছি না আমি।
এ কি বিশাল সাকসেনা, এটা তোমার কি হয়ে গেছে? এটা তো কেউ ক্রাইম ড্রামা। এটা তুমি কি লিখছো? না না, এই মেয়েটা তোমার নায়িকা হতে পারে না। এটা আরও কথা আছে যে রাস্তাতে এর মেয়ের ফেস দেখেছিলাম। না বিশাল, মনে হচ্ছে আমার শরীর ঠিক নেই। আজকে কিচ্ছু হবে না। আমার কল্পনা আমার সাথে খেলা করছে। কি আছে এটা? থ্যাঙ্কস রিচা, এই সময় এর খুব প্রয়োজন ছিল আমার। কে কে আছো এখানে? তুমি ছিলে? सब अमी वो सब তুমি এখানে কি করছিলে? जी वो ঠিক আছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। जी सब গড়বড় আছে, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। কি চাও? দাঁড়াও। এই শুনো, দাঁড়াও।
কে আছে? কে আছে ওইখানে? এই দাঁড়াও। বিশাল সাকসেনা, এটা কি আছে? তুমি এখানে এর আগেও কতবার এসছো, কিন্তু এবারে এটা কি হচ্ছে? আর এই কথা কাউকে বলাও যাবে না, লোক শুনলে তো হাসবে। আরে রাতে নিজেই কফি বানিয়ে নিল, আমাকে তো ডাকিয়ে রিচা, হয়ে গেছে তোমার ওয়াকিং? হয়ে গেছে। আরে রাতে কফি বানিয়েছিলে, খাওনি, এমনি রেখে দিয়েছো? রিচা, একটা কথা সিরিয়াসলি বলো, হুম, মানুষ যখন পাগলায় তখন কি হরকত করতে পারে? তোমার প্রশ্নের জবাবটা আমি পরে দেবো, কেননা তোমার 60 বছর হতে এখন অনেক সময় না, আছে। আমি আর কি করছি না। যখন রাত্রে আমি লিখতে বসেছি তখন এই কফিটা আরে ছাড়ো না কফির কথা, কতটা লিখেছো কাহিনী? আমি ওটাই তো বলছি যে কাহিনীটা লিখতে চালু করেছিলাম তখন এই কফি। আরে আবার থেকে কফি? আরে কতটা লিখেছো, কতটা পুরো হয়েছে কাহিনী বলো আমায়। কি গল্প? গল্প লিখতে বসলাম, চালু করলাম একটা মার্ডার মিস্ট্রি টাইপ করতে। ক্যান ইউ বিলিভ ইট? মাই গড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনার মার্ডার মিস্ট্রি লিখছে। ও মা, আমি তো ভুলেই গেছি, আমি দুধ রেখেছিলাম গ্যাসের উপরে, ও তো উঠলেই গেছে। ওফো, গেলাম কাজ থেকে, পেয়ে গেলাম সকালের কফি। বেঁচে গেছে। আরে কি হয়েছে? ওয়াই আর গেটিং স্কেট? আমার তো মনে হলো আজকে দুধ উবলে পড়ে যাবে, আজকে কফিও পাবো না। কিন্তু এই গরম দুধটা গ্যাস থেকে নামালোটা কে? কি মানে? ব্যাপারটা এই বিশাল, কি যবে থেকে আমরা এখানে এসেছি আমার এমন মনে হচ্ছে যে যে আমাদের সাথে আরো কেউ আছে এই বাড়িতে। কখনো কখনো এমন মনে হয় যে পাশ থেকে কেউ চলে গেল। রিচা, এরকম আমার সাথেও হচ্ছে। এবার তোমাকে কি বলবো? দেখো, তুমি ভয় করো না। কাল রাতে চিন্তা হয়ে কিছু ভাবছিলাম, কেউ ওইখানে কফি রেখে দিল। কি? হ্যাঁ, ফিরে দেখলাম কেউ ছিল না। ওই সময় এমন লাগলো যে কেউ বাইরে যাচ্ছে। উঠে দেখলাম তো ওইখানেও কেউ ছিল না। আর হেরানির কথা আছে, তুমিও ঘুমোচ্ছিলে। মা, শোনো, মুক্তাকে এই ব্যাপারে কিছু বলো না। হ্যাঁ। মা, তোমরা দুজন কিচেনে আছো, আমি পুরো ঘরে খুঁজেছি, কিন্তু তোমরা কিচেনে কি করছো? কিছু না মা, আমি তোমার মায়ের হাত বটাচ্ছিলাম। এই, কে আছো তুই এখানে বাংলার মধ্যে কি করে? ভিতরে কোথায় যাচ্ছিস? আমি বলছি দাঁড়াও। এই দাঁড়াও, এই দাঁড়াও, শুনো, এই শুনো। কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? কে কোথায় আছে মালিক কাকা? মেম সাহেব, ওই মেয়ে যে আমাকে চকমা দিয়ে ভিতরে ঢুকে এসছে। মেয়ে? এখানে আর কেউ আসেনি। আমি ওকে নিজে দেখেছি এই বাড়িতে ঢুকতে। আপনি ওকে ভালো করে দেখে নিন, আমিও ওকে দেখছি। If there are 2 buckets, each contains 5 liters of water, he gets ₹15 for each liter of water. What should be the price for the rest of water which is in the other bucket?
How would you find that? So let's calculate. If there are 5 liters of water in a bucket, দুধ। মা, আমি কতবার বলেছি আমার এরকম দুধ পছন্দ না। কার সাথে কথা বলছিস? আর কার সাথে মা? তোমার সাথেই তো কথা বলছিলাম। আমার সঙ্গে? কিন্তু আমি তো এখানে এক্ষুনি এসেছি। কি বলো মা, তুমি তো এখানে দুধটা রেখে গেলে। দুধ? মা, আমি তোমাকে বলেছিলাম না আমার দুধ চাই না। হ্যাঁ সোনা, তুই আমাকে বলেছিলিস, সেজন্য তো আমি দুধ দিইনি। মা, ঠিক করে মনে করো, তুমিই তো রেখে গেলে। আমার ভালোভাবে মনে আছে, আমি তোর জন্য দুধ রাখিনি। মা, তুমিই তো রেখে গেলে। মা না, আমি তুমি এখানে এইভাবে কেন বসে আছো? রিচা, কিছু বুঝতে পারছি না যে আমার সাথে আচানক কি হচ্ছে। কি বুঝতে পারছো না? রিচা, আমি লিখি কিছু অন্য, কিন্তু দেখা অন্য যাচ্ছে। আমি ভাবি কিছু আর ছবি অন্য কিছু দেখতে পাই। আমি তোমার খুনি আছি, আমি তোমার খুনি। doesn't make any logical sense. এই বিষয়ে আমারও গড়বড় লাগছে বিশাল। আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু যা কিছু হচ্ছে সেটা টেনশনের ব্যাপার। জানো কি, আজ মুক্তার রুমে কেউ দুধের গ্লাসটা রেখে দিয়েছিল। মালিক কাকাও বলছিলেন যে উনি কোনো মেয়েকে এই বাংলোর ভেতরে ঢুকতে দেখেছেন, কিন্তু যখন আমরা দুজনে খুঁজলাম তো ওখানে কেউ ছিল না। কি জানি ওই মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল। রিচা, আমার মনে হচ্ছে যে এবারে আমাদের শুরুয়াতই ভুল হয়েছে। মনে আছে ওই মেয়েটা যে আমাদের কারের সামনে চলে এসেছিল? হ্যাঁ, সেই মেয়েটা আমাকে বারবার দেখা যায়, ওই ফেসটা বারবার সামনে চলে আসে। বিশাল, চলো বরং আমরা এখান থেকে যাই। এই অবস্থায় মুক্তাকে নিয়ে এখানে থাকা উচিত না। মুক্তা? কি হলো? মুক্তার রুমে একা আছে। মুক্তা,
মুক্তা মুক্তা দরজা খুলো বাবা, মুক্তা দরজা খুলো, মুক্তা মুক্তা দরজাটা খোল। মুক্তা দরজা খুলো, মুক্তা। এই দরজা এখন আর খুলবে না। তুমি তুমি ওই মেয়ে আছো? দেখো, আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। ও তো তোমার ক্ষতি করেনি। আপনাদের মধ্যে কেউই আমার কোনো ক্ষতি করেনি, আর আমি আপনাদেরকে কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি কারোর ক্ষতি কি করে করতে পারি? আমি তো একটা অতৃপ্ত আত্মা। কি আত্মা? আত্মা? হ্যাঁ, আত্মা। তুমি 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 বলছো আত্মা আছো? তাহলে তুমি ভর্মের জাল কি করে রেখেছো? আর এই জন্য তুমি আমাদের কেন শুনেছো? আমি কি করব? আমার মৃত্যুর কারণ যে আপনাদের কাছে আছে। আমাদের কাছে? হ্যাঁ, হয়তো তোমরা ঠিক করে কিছু দেখোনি, যেটা আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি। কি কি ঠিক করে দেখলাম না। এতক্ষণে তোমরা শুধু আমাকেই দেখেছ, কিন্তু হয়তো ওই গাড়িটাকে ঠিক করে দেখোনি, যেটা আমার মৃত্যুর কারণ। দেখো তোমরা ওই গাড়িটাকে ভালো করে দেখো। এটা তো আমাদের কার। আমাদেরই গাড়ি। এটা আপনার কি আর এটা হলো আপনার কার। এবার এর কি প্রয়োজন আছে? বিশাল দা, আপনি আমার পাবলিকেশনের জন্য লাকি আছেন। যখন থেকে আপনি আপনার নভেলটা আমাকে দিয়েছেন, বা এটা বলুন যে আপনার নভেলটা আমি পাবলিশ করেছি, আমাদের পাবলিকেশন থেকে তবেই থেকে রাত দিন তরক্কি হচ্ছে। তো এটা বস ওরই হচ্ছে উপহার। ওর সংস্থার জন্য ধন্যবাদ, কিন্তু সুজিত বাবু এটা কি করে হতে পারে? আরে দাদা, কেন হতে পারে না? আপনি আমার বন্ধু আছেন কি না? নিশ্চয়ই। তাহলে বন্ধুর একটা উপহার আছে। না না সুজিত বাবু, আপনি আমাকে আপনাকে আমার কথা মানতেই হবে। যদি আমার কথা আপনি না মানবেন, আমার খুব খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে আমি কিছু বলতেই পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নিন। থ্যাংক ইউ। এই কার্ডটা তো আমাকে সুজিত গিফট করেছে। হ্যাঁ, আমি জানি যে এই গাড়িটা সুজিত তোমাকে গিফট করেছে, আর ও তোমাদের চোখে মহান হয়ে গেছে। কিন্তু হয়তো তোমরা এটা জানো না যে সুজিত যা কিছুই করে ওটা শুধু ওর পাবলিসিটি স্টান্ট হয়। ও তোমাদেরকে এই গাড়িটা দিয়েছে, তার পিছনেও একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি কারণ? বলছি, আমার বাবাও একজন খুব ভালো রাইটার ছিলেন। উনি খুব ভালো লিখতে পারতেন, কিন্তু উনি নিজেকে আর নিজের প্রতিভাকে বিক্রি করতে পারতেন না। পাবলিশার্সরা ওনাকে অনেক এক্সপ্লয়েট করেছে, ঠকিয়েছে, লুটেছে। তারপরে সেটাই হলো, ফ্রাস্ট্রেশনের কারণে সময়ের আগেই ওনার মৃত্যু হয়ে যায়। কিন্তু বাবা, বাবা, মা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা। কি বলবো, জীবনটা এইভাবেই কাটিয়েছিলেন।
এখন এই কান্নাকাটি বন্ধ কর। এটা হসপিটাল, আর এখানে পেশেন্টের কাছে বেড ততক্ষণই থাকে যতক্ষণ ওর জীবনটা বেঁচে থাকে। শোন, এখন আমার এটা কোনো কাজের নয়। যা, এটাকে বিক্রি করে দে। না মা, না মা, আমি অনেক পাবলিশারের সাথে কথা বলেছি, কেউ না কেউ তো আমাদের সাহায্য নিশ্চয়ই করবে মা। মা, কোনো লাভ নয়। যখন বেঁচে ছিলেন তখন তো কেউ সাহায্য করেনি, তখন মরে যাওয়ার পরে উনি কি সাহায্য করবে? যা, এটা গিয়ে বিক্রি করে দে, যাতে ক্রিয়াকর্ম সব আমরা করতে পারি। দাঁড়ান, আপনি আমাকে জানেন না, আমি সুজিত কুমার আছি, জ্যোতি পাবলিকেশনের মালিক। গত মাসে আপনার চিঠি পেয়েছিলাম, কিন্তু আমি ক্ষমা চাইছি, আমি আসতে পারলাম না, কেননা কিতাবের এক্সিবিশনের জন্য আমাকে আউট অফ ইন্ডিয়া যেতে হলো। শুধুমাত্র আমি ঠিক টাইমে চলে আসতাম, একটা মহান রাইটারকে আমি বাঁচাতে পারতাম। কিন্তু এই আপনার মঙ্গলসূত্রটা আমি বিক্রি হতে দেব না। আপনার স্বামী মরার আগে একটা কাহিনী লিখেছিলেন, যেটা আমার কাছে আছে। আমি ওকে ছাপতে তো পারিনি, কিন্তু ওনার ঋণ দিতে এসেছি। আমি এটা চাই না যে সুধীরজির মরার পর চ্যারিটির উপরে নির্ভর না হয়। প্লিজ আপনি এটা স্বীকার করে নিন, এটা ওনার টাকা। ভালো হতো যদি আপনি এই সব ওনার বেঁচে থাকতে করতেন। আপনি প্লিজ একে স্বীকার করে নিন, আমি হসপিটালে বাকি ফর্মালিটিসটা পুরো করে দিচ্ছি, প্লিজ। সেই সময় মনে হলো সুজিত দেবতা সমান। দুঃখ, সমস্যা আর দরকারের সময় ওর টাকা খুব কাজে লেগেছিল। আমার বাবার অস্থিটাকে সম্মানের সাথে শ্মশানে নিয়ে যাওয়া হয়। আমার বাবার শেষ ক্রিয়াটুকুন আমি নিজে হাতে করেছিলাম। শ্মশান ঘাটে পাড়ার লোকজনকে ছাড়া সুজিত ছিল। পাবলিশার্সদের মনে আমাদের মা মেয়ের জন্য প্রচণ্ড ঘেন্না ছিল, কিন্তু সুজিত ওই সব লোকের থেকে আলাদা ছিল। ঠিক নিজের বাবার মতন আমার ভিতরেও একটা রাইটার নিহারিকা বসেছিল। নিজের বাবার শেষ তো আমি নিজের চোখে দেখেই নিয়েছিলাম। তা সত্ত্বেও প্রতিভার পাগলামি মানুষকে ভালো করে বাঁচতে দেয় না। সব কিছু জানা সত্ত্বেও আমিও রাইটিংয়ের দুনিয়াতে পা রাখার ফয়সলা করলাম। তুই এসব কি করছিস? নিজের বাবাকে নিজে তুই মরতে দেখেছিস, আর তুই জেনে শুনে এখানে যাচ্ছিস? আমি জানি মা, কিন্তু আমার মনে একটা অদ্ভুত বদলা নেওয়ার ভাব আছে। আমি রাইটিংয়ের এই ফিল্ডে নিজের পা জমিয়ে আমার বাবার সব কষ্টের আমি বদলা নিতে চাই। তুই পাগল হয়ে গেছিস। তুই তো জানিস কি কত লোকে তোর বাবার পয়সা দেয়নি, ওনার লেখা রচনাগুলো নিজের নামে করে নিয়েছে। কিন্তু নিহারিকা, আমি তোকে তোর বাবার এই পথে চলতে দেবো না। আমি এইটাই চাই তুই এই সব কিছু ছেড়ে একটা ভালো চাকরি কর, যাতে আমার চোখ বন্ধ হওয়ার আগে
তুই একটা ভালো জীবন সঙ্গী পাস আর তোর বিয়েটা সেরে ফেলি। কিন্তু ভুল করেও রাইটিং এর দলদলে পা রাখার চেষ্টাও করিস না। এটা আপনি কি বলছেন? সুজিত বাবু, আপনি? হ্যাঁ, আপনি একজন রাইটারের বউ হয়ে আপনি নিজে মেয়েকে রাস্তা আটকাচ্ছেন। আগে নয়, আমি আমার মেয়েকে মানা করছি না, বরং ওকে ভুল রাস্তায় যাওয়ার থেকে বাঁচাচ্ছি। সুজিত বাবু, যদি সেই সময় আপনি হসপিটাল না আসতেন, তবে আমি আমার মঙ্গলসূত্র বিক্রি করেও হসপিটালে বিলটা চোকাতে পারতাম না, না শ্মশানঘাটে গিয়ে কাঠ কিনতে পারতাম। আরে, এই লেখার কি মহত্ব যে লোক নিজের পোড়ানোর কাঠও জোগাড় করতে পারবে না? দেখুন, কখন কখন ভাগ্যও একটা এক্সাম নেয়। আপনার স্বামীর ভাগ্য এটাই লেখা ছিল, কিন্তু আপনার মেয়েও ভাগ্য এইটাই লেখা আছে, এটা জরুরি তো নয়। চলুন একটা কাজ করি, নিহারিকাজির একটা এক্সাম নিয়ে নি। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। যদি এই ফিল্ডে কামিয়াবি হাসিল করে তাহলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। নিহারিকা, তুমি রেডি আছো পরীক্ষার জন্য? কারণ আমি দেখতে চাই যে তোমার বাবার ওই লেখার আগটা তুমি পেয়েছো কিনা। যদি এই ব্যাপার হয় সুজিত বাবু, তাহলে আমি আপনাকে আমার লেখা প্রথম গল্প দিতে চাই। ঠিক আছে, কি বলো মা? যা তোর ঠিক লাগে সেটাই কর। আমি এক্ষুনি আনছি। আপনি বসুন, আপনার জন্য চা আনছি। আরে, আপনি এখানে? হ্যাঁ নিহারিকা, আমার কাছে তোমার জন্য গুড নিউজ আছে। গুড নিউজ? তুমি যে কাহিনীটা আমাকে দিয়েছিলে, ওকে দামনি ম্যাগাজিনটা নিয়ে নিয়েছে আর ওনার মুআবজা আমাকে পাঠিয়েছে। এটা হলো তোমার ২৫০০-এর চেক। ২৫০০? বাবাকে তো ২৫০ টাকাও দিত না এক একটা গল্পের, সেটার জন্য ওনাকে ২০ বার দৌড়তে হতো। ভুলে যাও এই কথা। দেখো নিহারিকা, সাহিত্যের জগতে তোমাকে আনার জিম্মেদারি আমার। আর এটা তো বিজনেস আছে, সোনাটাও পাসারি দোকানে বিক্রি করা যায় না। ব্যাস তুমি দেখতে থাকো, তোমাকে কি বলুন দিয়ে আমি নিয়ে যাচ্ছি। সত্যি বলতে গেলে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার হাতে ২৫০০ টাকার চেক। এতটা তো আমার স্টেটাসও নয়। না 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 নিহারিকা, তুমি ভাবনা আর অকাদের তুমি কথাই বলো না। আরে সোনার দোকানের কাঁচের টুকরোও দামটা অনেক বেড়ে যায়, আর তুমি তো একটা ডায়মন্ড আছো, একটা অনমোল ডায়মন্ড। ব্যাস তুমি দেখতে থাকো, যদি লোকের থেকে আমি তোমার পুজো না করে দিলাম তো আমারও নাম সুজিত নয়। নিহারিকা, আমি সুজিতের রূপ থেকে আনজান ছিলাম। ওর আসল রূপ আমি তো এখনো তোমাদেরকে বলিনি। দুঃখ সমস্যাতে যেভাবে উনি আমার কাছে ছিলেন, যেভাবে উনি আমাকে সাপোর্ট করেছেন, সেটা দেখে আমি ওনাকে দেবতার সমান ভেবেছিলাম। আমার মনে ওনার জন্য একটা বিশেষ জায়গা হতে থাকলো, ভালোবাসার জায়গা। এটা তুমি কি বলছো? তোমার আর সুজিতের বয়সে তো কত পার্থক্য। হ্যাঁ, কিন্তু যেভাবে ওই সুজিত আমার আশেপাশে নিজের ভালোবাসার জাল বিছিয়ে দিল, আমি ওর জালে ফাঁসতে থাকলাম। এমনিতেও ও এইরকম খেলার তো খুব বড় খেলোয়াড় ছিল, আর আমি অজানা, নিরীহ, কিছুই বুঝতে পারিনি। কিন্তু তুমি এত তো অবুঝ ছিলে না যে তুমি এটাও বুঝতে পারলে না যে সুজিত একটা বিবাহিত লোক। ওই বিবাহিত লোকটা এতটাই স্মার্ট যে যে কাউকে নিজের কথায় পটিয়ে ম্যানিপুলেট করতে পারে। আর ও তো এত বড় খেলোয়াড় যে ওর ষড়যন্ত্রর ফাঁস আমার কাছে ছিল না। ও আমাকে বড় বড় স্বপ্নের মহল দেখাতে আরম্ভ করলো, আর সেটার দামও আমার থেকে তুলতে রইল।
অনেক সুন্দর ওয়েদার আছে। চলো আজ তোমাকে জন্নতের শহর করিয়ে দিচ্ছি। এটা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন, বিশ্বাস নেই আমার উপরে? ভরসা তো করি, কিন্তু এই রাস্তাতে আমি আপনার সাথে বেশি দূর এগোতে পারবো না। যে আমার ক্লাসে আর আপনার ক্লাসে অনেকটা পার্থক্য, যেটা শুধু ভরসাতে শেষ হতে পারে না। তাহলে কি করে শেষ হতে পারে তুমি বলো? দেখো নিহারিকা, তুমি জানো না, তুমি রূপ আর গুণে ভরপুর আছো। একটু পরের সময়তে তোমার আসার পর আমার জীবনটাকে বিকেলের বাদল মতন ঢেকে নিয়েছে। অনেকে একা একা ফিল করি তোমাকে ছাড়া। আমি একদম একা আছি তোমাকে ছাড়া। এটা আপনি কি করে বলতে পারেন? আপনার জীবনটা অসম্পূর্ণ নয়। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, যশ আছে, নাম আছে, আর আপনার তো স্ত্রীও আছে না? ওর নাম নিও না নিহারিকা। নিহারিকা, তুমি তো একজন রাইটার, আমার কথা বুঝতে পারো। দেখো নিহারিকা, সমাজ কখনো কখনো দু শরীরকে এক করে দেয়, কিন্তু ওর আত্মা কখনো এক হয় না। এই জন্যে আমার সাথে এইভাবে হয়েছে। আমার শরীর তো শাদিশুদা, কিন্তু আমার মন এখনো কুয়ার আছে। আর আমি যখনই তোমাকে দেখি তো আমার অধুরা মন উঠে পড়ে। দেখুন, এই অসম্পূর্ণতা কখনো পুরো হবে না। আমি একজন লোয়ার মিডল ক্লাসের মেয়ে, সব জানা সত্ত্বেও আমি আপনার হাত ধরতে পারবো না। কেন কেন না তুমি আমার হাত ধরতে পারো? আমি একটা বিজনেসম্যান, আমার বউ আছে, হ্যাঁ, ওর কোনো সন্তান নেই। দেখো নিহারিকা, আমি অন্য বিয়ে করতে পারি, এক অন্য মেয়েকে আমি ইজ্জতের সম্মান দিয়ে রাখতে পারি। এবার এটা বলবে না যে তুমি আমাকে পছন্দ করো কি না, কিন্তু আমার আর তোমার বয়সের মাঝখানে অনেক বেশি অন্তর আছে। যদি আপনি একটা মেয়েকে সমাজে সেই সম্মানটা দিতে পারেন যে অধিকার তার প্রাপ্য, তাহলে আমি বয়সের এই পার্থক্যটাকে মানি না। নিহারিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তুমি এই কথা বলে আমার নতুন জীবন দিয়ে দিয়েছো। এবার তোমার ফসলার কম করার আমি ব্যবস্থা করছি, আর তারপরে তোমার হকটা কিভাবে তুমি পাবে তারও ব্যবস্থা করছি। ওকে? এবার আপনারা দুজনকে বরমালা পড়ান। এবার নিজে বউর মাথে সিঁদুর দিন। নিহারিকা, এইটা তুই কি করলি? তুই তো পাগল হয়ে গেছিস। আরে কোন নেশার প্রভাবে এসে তুই এই সিদ্ধান্তটা নিলি, আর তুই আমাকে জানালিও না? আরে এটা তো সর্বনাশ হয়ে গেছে। কি করলি তুই? আরে ও তো তোর সঙ্গে খেলা করছিল আর তুই খেললি। দেখিস এখন তোকে ও চিনবে না। মা, ঠিক বলেছিলেন তোমার মা। সুজিত, যাকে আমি দাদা দাদা বলে সম্মান দিতাম, এত নোংরা একটা লোক। ছি! অনেক বড় অন্যায় হয়েছে তোমার সাথে। আমি তোমাকে দোষী করব না। সুজিত অনেক হুঁশিয়ারি থেকে তোমার আশেপাশে ছলকপটে জাল বুনেছে, আর তোমাকে ওর মধ্যে ফাঁসিয়ে নিয়েছে। আপনি ঠিক বলেছেন। মাও সত্যি বলেছিল।
ও তো আমাকে এভাবে চেনার থেকে অস্বীকার করলো, ঠিক যেভাবে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে অস্বীকার করেছিল। এই কথাটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম যে বিয়ের সময় সমাজের থাকা কতটা দরকারি। কিন্তু তাও আমি ওকে বোঝানোর একটা শেষ চেষ্টা করেছি। মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? সরে যাও আমার রাস্তা থেকে। এই রাস্তাতেই সেই মন্দিরটা আছে যেখানে তুমি আমাকে বিয়ে করেছিলে। ওখানে মহাদেবের মূর্তি আছে। ওনার সামনে দাঁড়িয়ে বলো যে তুমি আমাকে চেনো না। বেকুফ মেয়ে, যদি পাথের মূর্তি গবাহি দিতে পারে তাহলে আমি এই ভুলটা কোনোদিন করতাম না। যদি তুমি চাও তাহলে আমি এখনো গিয়ে ওখানে বলতে পারি যে আমি তোমাকে চিনি না। আরে তোমার মতন কতগুলো মেয়ে প্রতিদিন কখনো নিজের কাহিনী শোনাতে তো কখনো নভেল ছাপাতে আমার কাছে আসে। তাহলে কি সবাইকে আমি বিয়ে করে নেব? হ্যাঁ না নিহারিকা, না। আর শুনে নাও, গোটা পৃথিবীটা আমার কথা শুনবে কিনা তোমার না। এই জন্য আজকে আমি আমার রিশতাটাকে শেষ করার জন্য কিমত দিতে চাই। নিজের কিমত নাও আর বেরিয়ে পড়ো আমার জীবন থেকে। দাম? তুমি দাম দেবে? সুজিত, আজ তুমি এই সম্পর্কটাকে নয়, পুরো মহিলা জাতিকে বদনাম করলে। আর তোমার এই কর্মের জন্য তুমি এটার ফল নিশ্চয়ই পাবে। আমি সমাজে চিৎকার করে বলবো যে তোমার সত্যিটা কি। এটা একদম ভেবো না যে টাকাওয়ালা লোকেরা শুধু তোমাকেই বিশ্বাস করবে। আমি নিজের সত্যির প্রমাণ যে কোনো ভাবে জোগাড় করে রাখবো। আমি বলছি দাঁড়াও নিহারিকা, নিহারিকা দাঁড়াও। আমি বলছি দাঁড়াও নিহারিকা, নিহারিকা দাঁড়াও। নিহারিকা, আমার কোনো কথা তোমার দুঃখের উপরে মলমে কাজ করতে পারে না। আমি তোমাকে বলতে পারবো না যে আমার কি হালত আছে এই সময়। যদি আমার ভগবান হতাম তোমাকে নতুন জীবন দিতাম।
আর সুজিতকে ভয়ানক মৃত্যু। আমার অফসোস এই কথা নিয়ে হচ্ছে যে আমি ওই কারের ইস্তেমাল করছি যার থেকে তোমার হত্যা হয়েছে। এখন তো ওই কার্ডটার তরফে দেখারও ইচ্ছা হবে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এবার আমি ওই কারে বসবো না। আমাকে যদি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যেতে হয়, কিন্তু ওই কারে আমরা বসবো না। আমি কোনো ড্রাইভারটাকে হায়ার করে ওই কার সুজিতকে ফিরিয়ে দিয়ে দেবো। বিশালবাবু, যদি আপনি এই নির্ণয় নেন তাহলে এই নির্ণয় আমাকে মুক্তি দিতে পারে, আমার এই অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারে। তবে বিশালবাবু, আমি মুক্তি পেয়ে যাব। বলো নিহারিকা, কি করতে হবে? আপনাকে শুধু একটা কষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো নিহারিকা। আপনি যে কোনোভাবে সুজিতকে এখানে ডেকে পাঠান আর বলুন যে ও নিজের গাড়ি এখান থেকে নিয়ে যাক। ঠিক আছে নিহারিকা, বলে দেব। ব্যাস একটা কথা আমি বুঝতে পারছি না, যে ওকে দেখে আমি নিজেকে কি করে শান্ত রাখতে পারবো। না বিশালবাবু, আপনাকে শুধু ওকে ডাকতে হবে এখানে, আর কিছু করতে হবে না। ঠিক আছে নিহারিকা, আমি সকালে ওকে ফোন করে দেব। বিশালবাবু, আমার ওপর আপনার এই অনেক বড় উপকার হবে। হ্যালো, সুজিত কুমার বলছি। দিস ইজ বিশাল হিয়ার। আরে বিশাল দা, আপনি বলুন। আরে আপনি তো এখানে কুদরতের হসিন নাজারা দেখতে পাচ্ছেন। বাংলাও আপনারটা অনেক খুবসুরত জায়গায় আছে। ধন্যবাদ সুজিত বাবু, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আরে আপনি হুকুম করুন বিশাল সাহেব। আগে এটা বলুন যে আমার পুরনো কার কোথায় আছে। আপনার কার্ডটা একদম ভালো আছে, আমি ওকে ভালো করে রেখেছি। আর আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার কার দর্শনের জিনিস হয়ে যাবে। আমি লোকজনকে বলবো এটাই আছে ওর কার, যে এই সদীর মহান রাইটার আসা যাওয়া করতো। দেখুন সুজিত বাবু, আমি এখানে অনেক পরেশান আছি। আরে এমন কি কথা হলো? আসলে আমার এখানে একটা খুব বড় অ্যাস্ট্রোলজার থেকে আলাপ হয়েছে, যারা না আমাকে বলেছে যে যে সময় আমি নিজের কার্ডটাকে চেঞ্জ করেছি ওটা আমি প্ল্যান নিয়ে সক্ষম ছিলাম না। হ্যাঁ, এটাই যদি 2 মাস পরে করতাম তাহলে ভালো হতো। বিশাল সাহেব, আপনি জ্যোতিষের কথা মনে করেন? না না সুজিত বাবু, ওই জ্যোতিষিনে যে আমার সচ্চাই দর্শন করে দিয়েছে, যে আমি বলে আপনাকে বিশ্বাস করাতে পারবো না। বাস এটা ভেবে নিন ওর কথা টালতে আমার জন্য নামুমকিন আছে। এটা তো নিজের নিজে বিশ্বাসের কথা আছে। ঠিক আছে, ড্রাইভার নিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। না না সুজিত বাবু, আমি চাই যে আপনি খুব ড্রাইভ করে গাড়ি নিয়ে আসুন। এক রাতের অতিথি হন, ওয়েদারও ভালো আছে, তারপরে নিজের কারটা নিয়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে বিশাল সাহেব, আপনি এত বড় রাইটার আছেন, আপনার কথা কি করে টালতে পারি। আমি আসছি ওখানে। ওকে, আপনার আমার অপেক্ষা আছে। ধন্যবাদ বিশালবাবু, আপনি আমার কাজ সহজ করে দিলেন।
দাদা 1 মিনিট। অনেক অপেক্ষা করিয়েছ সুজিত। হ্যাঁ? কে কে আছে ওইখানে? তুমি তুমি তো হ্যাঁ, তুমি এখানে আমাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিলে, তাই না সুজিত? ভুলে গেছো তুমি? ওই গরিব মহিলাটাকেও ভুলে গেছো, নিহারিকা, আমাকে ক্ষমা করে দাও। যার স্বামীর লাশের কাফন খুঁজতে তুমি এখানে এসেছিলে? তুমি একবারও ভাবলে না যে ওই বুড়ি মানুষটার আমি যাওয়ার পর কি হবে? আমার থেকে ভুল হয়ে গেছে। ভুল? একটা সোজা সাপটা গরিব মেয়েকে তুমি ট্র্যাপ করলে, ওর ইজ্জত নিয়ে তুমি খেলা করলে, আর তুমি সেটাকে ভুল বলছো সুজিত? না সুজিত, না। তোমাদের মতো লোকেদেরকে ক্ষমা করা যায় না। আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো না। তুমি ঠিক ওইভাবেই মরেছ যেভাবে তুমি আমাকে মেরেছিলে। খুনি যতই চালাক হোক না কেন, তার শেষ সবসময় ভয়ঙ্করই হয়। বিশাল বাবু, রিচাদি, আজ এইটা আমার তোমাদের সাথে শেষ দেখা। আমি আজ অবধি তোমাদেরকে যত কষ্ট দিয়েছি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনিতেও তোমরা এইসব খুব তাড়াতাড়ি ভুলে যাবে। না নিহারিকা, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার শুধু একটাই চিন্তা, যে আমার পর আমার মায়ের কি হবে। নিহারিকা, তুমি চিন্তা করো না, তোমার মার দেখাশোনা আমরা করব। ধন্যবাদ। আর হ্যাঁ নিহারিকা, আর আমি তোমার উপরে এক উপন্যাস নিশ্চয়ই লিখব। এক রাইটার হবার নাতে আমি তোমাকে এইভাবে শ্রদ্ধাঞ্জলি দিতেই পারি।